ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে প্রথমেই আমি একটু দুঃখের সাথে বলতে চাই, মামলাটিকে যখন প্রচার করা হয় তখন প্রচারে দেখা যায় প্রধান আসামি, কিন্তু এই প্রধান শব্দটি আমরা কোথাও এফআইআর এবং চার্জশিটে দেখতে পাই। এফআইআরে 9 জন আসামির নাম দেওয়া হয়েছে, তার মধ্যে প্রদীপ ওয়াজ একিউজ নাম্বার 2। চার্জশিটে দেওয়া হলো সেটা হচ্ছে একিউজ নাম্বার 2। আসলে 1, 2, 3, 4 এগুলোর মধ্যে কোনো প্রধান নাই। এক একজন এক একভাবে হয়তো যুক্ত থাকার কথিত অভিযোগ কেউ আনতেও পারে। তো যাই হোক, আমরা গিয়েছিলাম, আদালত এজলাসে বসে সঙ্গত কারণেই জামিনের আবেদন শুনানি হয়। আদালত ওনার খাসকামরা থেকে একটা অর্ডার দিয়েছেন, সেটি হলো আগামী এই মাসের 26 তারিখে 27 তারিখে তিনি এই আবেদনের শুনানি গ্রহণ করেন। স্যার, আবেদনটা কেমন কি ছিল? আবেদনে কি ছিল? যখন মেজর সিংহার গাড়িটা উনি এবং ওনার সাথে ছিল সিফা, যখন বাহাতছড়া পুলিশ চেকপোস্টে আসে, ঠিক তখনই দেখা গেল এজাহারের ভাষ্য মতে যে নন্দলালের মোটরসাইকেল লিয়াকতের সামনে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল। প্রতিবন্ধকতা যখন তৈরি করল, তারপরে নিজস্বরে ফোন করলো টেকনাফ থানার ওসির কাছে, প্রদীপের কাছে, এবং তারপরেই কিন্তু গাড়ি থেকে নামিয়ে গুলি করা হয়। কয়েক রাউন্ড গুলি করল ও মেজর সাহেব মাটিতে লুটিয়ে পড়লেন। মাটিতে লুটিয়ে পড়ার পরে উনি আবার উঠতে চাইলেন। বলা হলো লিয়াকতের কথিত মতো সঙ্গীও যারা, তারা আবার ওনাকে মাটিতে তুলতে দিলেন না। তখন মৃত্যুটাকে নিশ্চিত করার জন্য ওই লিয়াকত সাহেব গুলি করলেন। পরবর্তী পর্যায়ে বলা হলো এজাহারে যে ওসি প্রদীপ ঘটনাটি যখন জানতে পারল, তখন তিনি এলেন। আসার পরে তিনি এসে ওনার যে বুট জুতাটা ছিল, ওই বুট জুতা দিয়ে কয়েকটা লাথি নিয়ে দেখলো এ বেঁচে আছে না মরে গেছে। তারপরে তার মুখের মধ্যে বুট জুতা দিয়ে ঘষা দিল, দিস দিকে চার্জশিটে। এই হচ্ছে এফআইআর। চার্জশিটে কিন্তু আরেকটা ভিন্ন কথা বলা হলো, যেটা এফআইআর এর সাথে মিলে। যদি এফআইআর সত্য হয় তাহলে চার্জশিটের এই অংশটা মিথ্যা, চার্জশিট সত্য হলে এফআইআর এর এই অংশটা মিথ্যা। সেটা কি? ওসি প্রদীপ যখন আসে, বলা হচ্ছে ঘটনাটি হয়েছে 9:25 থেকে 9:25 থেকে 9:30 রাতের বেলা। ওখানে হয়ে গেছে অলরেডি লিয়াকতের গুলিতে মৃত্যু নিশ্চিত হয়েছে মেজরের, তারপরে ওসি প্রদীপের আশা করে। আর এখানে বলা হচ্ছে ওসি প্রদীপ যখন এলো, আসার পরে তখন কিন্তু নড়াচড়া করছিল আপনার মেজর। তখন তিনি সেখানে গলায় টিকে ধরেছে, এবং গলায় টিকে ধরার পরে প্রদীপ এই মেজরের মৃত্যুটা নিশ্চিত। এটা হচ্ছে চার্জশিটে। তাহলে এফআইআরে হচ্ছে ওসি প্রদীপ আসার আগেই মৃত্যু হয়ে গেছে। চার্জশিটে বলা হচ্ছে ওসি প্রদীপ আসার আগে মৃত্যু হয় না। ওসি প্রদীপ যখন এলো তখনও চিন্তিত ছিল, গলায় পাড়া দিয়েছে, পাড়া দিয়ে মৃত্যুটাকে নিশ্চিত। এ হচ্ছে এফআইআর স্টোরি। আমি এটা বলতে চাই যে ইট ইজ এ ডিপার্চার, নতুন স্টোরি। তারপরেও প্রথম আপনারা জানেন, আমরা এই মামলার
এখন হচ্ছে প্রাইমা ফেসি ট্রায়ালের পার্ট এখন না। আমি ঘটনার ভিতরে আর যাচ্ছি না, তবে প্রাইমা ফেসি হলো এফআইআর যেমন আছে, চার্জশিট যেমন আছে, তার সাথে আছে ইনকোয়েস্ট রিপোর্ট অ্যান্ড পোস্টমর্টম রিপোর্ট। ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্টের কোথাও আপনার ভিকটিম তার শরীরে বুকে রাখা, গলায় পা দেওয়া, তার কোনো আসতে তার কোনো চিহ্ন বা এরকম কিছুই নাইদার ইন দি ইনকোয়েস্ট রিপোর্ট নর ইন দি ইনজুরি রিপোর্ট, কোথাও নাই। এক, দুইতে কি আছে, মারা গেল কেন? এফআইআরেও বলা হচ্ছে গুলিটা হয়েছে শরীরের ধ্বংসে। ইনকোয়েস্ট রিপোর্ট এবং ইনজুরি রিপোর্টেও তাই, গুলিটা হয়ে গেছে বুকের এই জায়গায়। তাহলে এখানে যদি গুলি হয়ে যায় তাহলে ব্লিডিং শুরু হবে, এবং ব্লিডিং শুরু হলে আমরা বলতে চাই ব্লিডিং শুরু হওয়ার পরপরই আসামির মৃত্যু হয়ে গেছে। এখানে বলা হচ্ছে 9:25 থেকে রাত 9:30 ঘটনা। দেখা যাচ্ছে ওসি প্রদীপ টেকনাফ থানা থেকে এই জায়গায় আসতে, আমরা কালকে এলাকায় গিয়েছি, আমরাও দেখেছি প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে ফ্রম থানা টু শামলাপুর এলএস প্লেস অফ অকারেন্স। 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে, এটা ধরেন 10 থেকে 20। কিন্তু এখানে বলা হচ্ছে এফআইআর চার্জশিটেও তাই বলা হয়েছে যে 9টা চার্জশিটে বলা হয়েছে 9:25 থেকে 9:30 ঘটনা, এবং পুলিশ একটা সিজার লিস্ট যেটা জিডি করে আপনার বেরিয়েছে ওসি প্রদীপ, সেখানে দেখা যায় হি রিসিভ দি টেলিফোন at 9:30 PM আফটার দি অকারেন্স। লিয়াকত তাকে ফোন করেছে। এর আগে দেখা যায় লিয়াকতের সাথে ওসি প্রদীপের কোনো ধরনের টেলিফোনিক কনভারসেশন হয়েছে সিডিআর, যেটা কল ডায়েরি রেজিস্টার, সেখানে কল ডিটেলস রেজিস্টার, সেখানে দেখা যায় লিয়াকত ফোন করেছে 9:30, ডাকাতকে গুলি করেছে। ওটা লিপিবদ্ধ করে 9:31 ওসি প্রদীপ টেকনাফ থানা থেকে বেরিয়ে এলএস প্লেস অফ অকারেন্স। এখানে বলা হচ্ছে তার এলএস প্লেস অফ অকারেন্সের আসার সময় হচ্ছে রাত 10টা। আমরা বলতে চাই সোফার জুরিসপ্রুডেন্স ইজ কনসার্ন যে 6টি বুলেট ইনজুরি, প্রভিউজ ব্লিডিং, তাই যদি হয় তাহলে এই 8 ঘন্টা বেঁচে থাকার কথা নয়। তাইলে 302/34 অফ দি প্যানেল কোড, আমরা বলতে চাই 34 আসতে পারত যদি দেখা যায় প্রায়র টু দি অকারেন্স, গুলি করার আগে যদি কোনো একটা টেলিফোনিক আলোচনা হতো ইন বিটুইন প্রদীপ অ্যান্ড লিয়াকত, তাহলে আপনি প্রিজিউম করতে পারতেন ইয়েস ওটা ভাবার পরে সে গুলি করেছে। নাই তো কল রেজিস্টার সেটা বলছে না, এবং সেখানে বলেছে 10টা। আসলে আমরা হিসাব করে দেখলাম 10:30টার আগে সে পৌঁছে না। তারপরেও যদি বলি এসে তো ওসি প্রদীপ পেল একটা ডেড বডি। এফআইআরও বলেছে প্রায়র টু অ্যারাইভাল অফ ওসি প্রদীপ অ্যাট দি প্লেস অফ অকারেন্স তার মৃত্যু ঘটে গেছে। তাইলে পরে প্রশ্ন দাঁড়াচ্ছে 302/34 or 109 or 120 নাই তো আসছে 201। বলা হচ্ছে সে এসব করে লাথি দিয়েছে, ভোটজোতা দিয়ে মুখমণ্ডল বিকৃত করেছে। ইনকোয়েস্ট রিপোর্ট, ইনজুরি রিপোর্ট সেটাকে স্যাটিসফাই করছে না, বরাবরই করছে। তাহলে তাই যদি দাঁড়ায়
তাহলে 302/34, 201/34 or 120B of the penal code এর কোনো এলিগেশন প্রাইমা ফেসি ওসি প্রদীপের বিরুদ্ধে না নাই। তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ওয়াই ওসি প্রদীপ এই মামলায় তাকে ইমপ্লিকেট করা? আমরা জানি ওসি প্রদীপ ছিল মহেশখালী থানা, অ্যান্ড হি ওয়াজ অ্যান এফিশিয়েন্ট পুলিশ অফিসার। যখন মাদক চোরাচালান, নারী পাচার এগুলোর ব্যাপারে সরকার জিরো টলারেন্স ঘোষণা করলেন, তখন কিন্তু মহেশখালী থানা থেকে তাকে নিয়োগ দেওয়া হলো টেকনাফ থানায়। যেহেতু সে তার অফিসিয়াল ডিসিশন আর অফিসিয়াল ডাইরেকশন করে সে যখন এগুলোকে প্রায় শূন্যের কোঠায় নিয়ে এলো, এতে যারা ব্যবসার ক্ষেত্রে ভিক্টিম হলো, সেখানেই আমাদের কথাটা হলো তারাই এমন একটি জজবা তৈরি করলো, এক বাংলাদেশের সব থানায় ওসি প্রদীপ, আর ওসি প্রদীপ তো ওসি প্রদীপ, এবং সেখানে এই মামলায় তাকে রংলি ইমপ্লিকেট করা। আমরা পরিষ্কারভাবে আদালতকে এই কথাটা বলতে এসেছিলাম। কথিত ঘটনা হয়েছে, মেজর সিংহা মারা গেছে, আমরাও ডিফেন্সের পক্ষ থেকে বলছি উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এবং তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, আমিও নিজে মুক্তিযুদ্ধ করেছি। সেই ক্ষেত্রে পরে এর প্রতি আমারও তো একটা ফিলিংস থাকারই কথা। আমিও মুক্তিযোদ্ধা, তার বাবাও মুক্তিযোদ্ধা, কিন্তু আমি যেটার জন্য এসেছি সেটা হল যে কোনো নাগরিক আমাদের সংবিধান অনুযায়ী আইনের সমান আশ্রয় লাভের অধিকার। অতএব আমরা চাই সুষ্ঠু বিচার হোক, আমরা চাই সুষ্ঠুভাবে এটার বিচারের প্রার্থনা আমাদের থাকবে। আর জামিনের আবেদনের ব্যাপারে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের ডিসিশন হলো বেইল ক্যানট বি উইথহেল্ড এজ এ পানিশমেন্ট। আমরাও বলতে চাই বেইল দেওয়া না দেওয়ার এখতিয়ারটা কিন্তু মাননীয় আদালত। আমরা শুধু মাননীয় আদালতকে এটুকু বলতে চেয়েছিলাম, যদি আপনি এফআইআর চার্জশিট অ্যান্ড দি ডকুমেন্টস সাবমিটেড দেয়ার উইথ, যদি আপনি মনে করেন প্রাইমা ফেসি ডাউটফুল অথবা প্রাইমা ফেসি যা আছে তাতে হ্যাঙ্গিং অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ সবার প্রাইমা ফেসি কিছু দেখা যাচ্ছে না, তাহলে সেখানে আমাদের অবশ্যই নিবেদন থাকবে যে আর করোনা ভাইরাস অতিমারী পরিস্থিতি ট্রায়াল কখন হবে, মামলাটি কখন নিষ্পত্তি হবে কেউ জানে না। সেখানে আইনেও বিধান আছে, যদি এরকম কোনো ট্রায়ালের ক্ষেত্রে যদি একটা আনসার্টিন সিচুয়েশন ডেভেলপ করে, তাহলে যে কোনো আসামি মাননীয় আদালত জামিনে মুক্তি দিতে পারে। আমরা এই কথাগুলো তুলে ধরার জন্য আমাদের এই জামিনের আবেদনটি করেছি। শুনানি হলেও আমরা এই একই কথাগুলোই বলতাম। 26 তারিখ বা 27 তারিখ যেদিন ডেট হয়েছে সেদিনও হয়তো আমরা থাকবো, এই কথাগুলোই আমরা তুলে ধরব। আমরা চাই বিনা অপরাধে যাতে কেউ শাস্তি ভোগ না, যাতে কেউ হয়রানির শিকার না হয়। ওসি প্রদীপের বিরুদ্ধে অনেকগুলো অপপ্রচার আছে, হাজার হাজার লোক মেরেছে, ফলনা করেছে, চার্জশিটে এগুলো বলা আছে। ওই একটা মামলাও তো দেখলাম না, কোনো অ্যাগ্রিড পার্সন সে খুন করেছে, এমন করে কোনো মামলা আজ পর্যন্ত হয়েছে কোনো জায়গায় আমরা তো পাইনি। সে একজন উচ্চশিক্ষিত মাস্টার্স পাস করা ছিল, সে বাংলাদেশ পুলিশ পদক যেমন পেয়েছে, আবার সে তার গ্লোরিয়াস ওয়ার্কের জন্য অ্যাজ এ পুলিশ অফিসার সেও কিন্তু পদক ভূষিত আছে। সেখানে আমরা বলতে চাই হোয়াট হি ইজ ডান অ্যাজ অফিসার ইন চার্জ অফ টেকনাফ পুলিশ স্টেশন, সেটা হলো অ্যাকর্ডিং টু দি অফিসিয়াল ডিক্লারেশন অফ দি গভর্নমেন্ট
যেখানে বলা হচ্ছে, আগেও বলেছে, মাদক পাচারকারী, নারী পাচারকারী এবং নারী পাচারকারী তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স, এই জিরো টলারেন্সের দায়িত্বটাই সে পালন করে। এবং তার মধ্য দিয়ে আমরা জানি যে মাদকের বিষয়টা কি, সে মাদক কারবারিদের ব্যাপারটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, যেটা ইতিমধ্যে আবার তার দায়িত্ব অবর্তমানে আবার এটা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে অথবা বেশি বৃদ্ধি পেয়েছে, এগুলো তো আমরা পত্রিকা থেকেই জানতে পারছি। আমাদের আর বলার কিছু নাই। থ্যাংক ইউ। মাননীয় সাংবাদিক বৃন্দ, এক সময় আচ্ছা, তার মানে কি আপনি এই যে বিনা বিচারে মানুষ হত্যা এটাকে সমর্থন